স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সম্প্রতি সময়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করতেছেন, ভিজিট ভিসা আবেদন করেছেন, ভিসা পেতে কতদিন সময় লাগবে? আপনাদের জ্ঞাপনার্থে বলি, ভিসা আবেদনের পরে এই বিষয়টি নিয়ে যাচাই বাছাই করা ডিসিশন দেওয়ার এখতিয়ার সম্পূর্ণরূপে ভিসা অফিসারের কাছে। তো আমরা মাঝে মাঝে ব্যাকলগ নিয়ে এরপর প্রসেসিং টাইম নিয়ে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। এর বাইরে আমাদের কাছে কোনো তথ্য নেই, সুতরাং কতদিন সময় লাগবে সেটা নিয়ে আমরা স্পেসিফিক করে আপনাদেরকে বলতে পারবো না। সাম্প্রতিক সময়ে আমরা একটি আলোচনা করেছিলাম আমাদের চ্যানেলে যে কানাডার ভিজিট ভিসাতে অর্থাৎ ভিসার মেয়াদ সংক্রান্ত বিষয় নিয়ে গভর্নমেন্ট নতুন একটি নিয়ম চালু করেছে। আগে যেমন ভিসা দিলেই দেখা গেল যে পাসপোর্টের মেয়াদ, অর্থাৎ এখন তো অনেকের পাসপোর্টের মেয়াদ 10 বছর থাকে, 10 বছর পর্যন্ত ভ্যালিডিটি পাচ্ছিলেন, এটি এখন পরিবর্তন করা হবে। তো এখন কিভাবে এই ভিসাগুলো আপনারা পাবেন, কত মেয়াদের পাবেন, এই সংক্রান্ত বিষয় নিয়ে মূলত আজকের আলোচনাটি। আশা করছি সবাই শুনবেন। তো কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন আবারও স্বাগত জানাচ্ছি। তো যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে হাউ আইআরসিসি ডিটারমাইন্স হোয়েদার ভিজিটর্স গেট এ সিঙ্গেল অর মাল্টিপল এন্ট্রি ভিসা টু কানাডা। তো এখন আগে মাল্টিপল এন্ট্রি ভিসা মানেই 10 ইয়ার্স যে সুযোগটা ছিল সেটিও পরিবর্তন করা হবে। অনেকগুলো বিষয়কে এখানে যাচাই বাছাই করা হবে, কোন বিষয়গুলোকে আমলে নেওয়া হবে সেই বিষয়গুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা যখন ভিসার আবেদন করবেন আপনাদের ডকুমেন্ট প্রিপারেশন বা আপনাদের ফান্ড অ্যারেঞ্জমেন্ট, আপনাদের পারপাস অফ ভিজিট ঠিক করা, আপনাদের প্রিভিয়াস কোনো রিফিউজাল থাকলে সেইটা ঠিক করা, এই সব কিছু আপনারা কীভাবে করবেন, কীভাবে করলে আবেদনটি সাকসেসফুলি সম্পন্ন করা যেতে পারে সেই গাইডগুলো পাবেন ইনশাল্লাহ আজকের এই আলোচনায়। Multiple entry visa to Canada are no longer the standard for visitor to the country. Immigration, Refugee and Citizenship Canada has recently updated their instruction to immigration officers on the issuance of multiple versus single entry visa to Canada, with tighter restrictions on who may be given a multiple entry visa. IRCC officers make the final decision on what kind of visa to issue to a visitor. তো নতুন সিস্টেমে কিভাবে এই বিষয়গুলোকে আপনার ফরম্যাটে ফেলা হবে, যাচাই বাছাই করা হবে, কিংবা একটা সফটওয়্যারের মধ্যে যেরকম গাইডলাইন দেওয়া থাকে সেরকম একটি গাইডলাইন ভিসা অফিসারদেরকে কানাডা গভর্নমেন্টের পক্ষ থেকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে নতুন সিস্টেমের জন্য। এখন ডিসিশন বা জাজমেন্টের ক্যাপাসিটি সম্পূর্ণরূপে অফিসারের উপর, অফিসার যেটা ডিসিশন নেবে সেটাই ফাইনাল, সেটার আলোকে আপনারা রেজাল্ট পাবেন। ভিসা কাদের দরকার? ভিজিটর্স ফ্রম মোস্ট কান্ট্রিজ উইল রিকোয়ার এ ভিসা টু ভিজিট কানাডা। আপনারা জানেন যে কানাডিয়ান পাসপোর্ট হোল্ডাররা যখন পাসপোর্ট পেয়ে যান তখন কিন্তু তারা ভিসা ছাড়া অনেক কান্ট্রিতে এন্ট্রি করতে পারেন। অনুরূপ অনেক কান্ট্রি আছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলোর পাসপোর্ট হোল্ডাররা কানাডাতে যখন ভিজিট করতে চায় তখন তাদের কিন্তু অনারেবল ভিসা বা ভিসা এক্সাম থাকে। সুতরাং এখানেও সেই সমস্ত কান্ট্রি যারা সিটিজেন তারা ছাড়া অন্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলো তে যারা রয়েছেন তাদের সবার জন্যই কিন্তু ভিসার প্রয়োজন হয়। এই বিষয়টি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম, যেহেতু এটার একটা সুবিধা অসুবিধা রয়েছে এই ধরনের বিষয়। National of some countries may or may not require a visa to Canada based on whether they meet certain conditions. What is the difference between a single entry visa and multiple entry visa? When applying for a visa to Canada, applicants may be considered for either a single entry or multiple entry visa. তো মাল্টিপল আর সিঙ্গেলের আপনারা পার্থক্যটা জানেন, তারপরেও একটু এখানে বলি আপনাদেরকে ক্লিয়ার করি। A multiple entry visa allows its holder to enter and leave Canada as often as necessary during its period of validity. তো আপনার ভ্যালিডিটির মধ্যে যতবার খুশি আপনি আসতে পারবেন, যেতে পারবেন, এক নাগারে আপনি 6 মাসের অধিক থাকতে পারবেন না, 6 মাস পর্যন্ত থাকতে পারবেন। 6 মাস পূর্ণ হওয়ার আগে আপনাকে আপনার লিভ নিতে হবে। এরপর বিশেষ কোনো যদি রিজন থাকে, আপনি বিশেষ কোনো কারণে যদি সেখানে থাকাটা বাধ্যতামূলক হয় সেটাও আপনি কথা বলা সাপেক্ষে বা রিটেন অ্যাপ্লিকেশন দিয়ে আপনি এক্সটেনশন করে নিতে পারবেন, যেটাকে বলা হয় ভিজিটর এক্সটেনশন। সিঙ্গেল এন্ট্রির ক্ষেত্রে যেটা হয় যে সিঙ্গেল এন্ট্রি ভিসা অন দি আদার হ্যান্ড অনলি অ্যালাউ one entry into Canada and are usually only valid for a foreign national's purpose of visit to Canada. If an applicant on a single entry visa leaves Canada and wishes to re-enter the country afterward, they will have to obtain another visa.
তো নতুন যারা একদমই নতুন যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি ভিসা পাওয়ার পসিবিলিটিটা থাকবে। বিশেষ করে তারা কী কারণে কানাডায় আসতে চান সেটি মেনশন করলে সেই পারপাজের উপর ভিত্তি করে মূলত যাদেরকে ওয়ান টাইম বা ওয়ান এন্ট্রির জন্য ভিসা দেওয়া হয় সেটাই হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা। তবে সিঙ্গেল এন্ট্রি ভিসা কেউ পেলে পরবর্তীতে রিঅ্যাপ্লাই করলে ইউজুয়ালি মোস্ট অফ দ্য কেসে তাদেরকে পরবর্তী সময় মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হয়। আমাদের অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমরা সেটাই দেখেছি। ফ্যাক্টরস কনসিডার্ড ফর সিঙ্গেল ভার্সাস মাল্টিপল এন্ট্রি ভিসা। তো কী কী ফ্যাক্টরের উপর ভিত্তি করে সিঙ্গেল ভিসা দেওয়া হয়, মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হয় বা হবে, যেটা আইআরসিসি নতুন গাইডলাইন বেসড অন দি লেটেস্ট ইনস্ট্রাকশন। খেয়াল করুন, আগের মতো না কিন্তু, লেটেস্ট ইনস্ট্রাকশন ফ্রম আইআরসিসি। Immigration officers deciding whether to issue a single entry or multiple entry visa will take into account multiple considerations, which can be grouped along four themes. এখন কোনো ইমিগ্রেশন কনসালটেন্টের কাছে যদি আপনি প্রশ্ন করেন যে ভাই আমি আবেদন করব, আপনার সহযোগিতা নিয়ে আবেদন করতে চাই, তো এখন আমাকে কি মাল্টিপল ভিসা দিবে নাকি সিঙ্গেল এন্ট্রি ভিসা দিবে, এটাকে একজন ইমিগ্রেশন কনসালটেন্ট বা লয়ার বা আইআরসিসি মেম্বার পক্ষে বলা সম্ভব না। এখন এটি অফিসারদেরকে গাইড দেওয়া হয়েছে, অফিসারদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এখানে 4টা বিষয়কে বিবেচনা করে ভিসার ক্যাটাগরিটা তারা ঠিক করবে। সেক্ষেত্রে পারপাস অফ ভিজিট, কী পারপাসে আপনি আসবেন, ফান্ড অ্যাভেলেবল, আপনার লিকুইড মানি কী পরিমাণে রয়েছে। অনেকে মনে করতেছেন আমার তো 40-50 কোটি টাকা অ্যাসেট আছে, তো আমার ব্যাংকে আছে 5-10 লাখ টাকা, কেনাডার টিকিট করতে আর 2-4 দিন থাকতে এত টাকা তো লাগে না। তো এই ধরনের চিন্তাভাবনা যদি করেন, আপনার ফিক্সড অ্যাসেট যত বেশি থাকুক না কেন সেটাই এখানে খুব বেশি কনসিডারে নেওয়া হয় না। সবচেয়ে বেশি কনসিডারে নেওয়া হয় আপনার লিকুইড মানি কতটা আছে। আবার অনেকে দেখা গেল যে অতিরিক্ত লিকুইড মানি রাখার কারণে অনেকের ভিসা হয়নি, সেটাও আমরা দেখেছি। দেখা গেল 2 কোটি 3 কোটি টাকা রেখেছেন, তার কারণে ভিসা দেয়নি। কী কারণে? তার অতিরিক্ত টাকা, সেটা সন্দেহ করতেছে ইমিগ্রেশন অফিসে যে এই টাকা তিনি কেনাডাতে ভেঙে কোনো কিছু করে ফেলবেন বা থেকে যাবেন, এই ধরনের একটা ইন্টেনশন তো থাকতে পারে। তো এই অতিরিক্ত টাকা রাখাটাও একটা প্রবলেম, সেটা আপনার মাথায় রাখবেন। সুতরাং ফান্ডসের বিষয়টা আমি একটু ক্লিয়ার করলাম। নিড ফর মেডিকেল ট্রিটমেন্ট, অনেকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আসেন মেডিকেল ট্রিটমেন্টের জন্যই, কানাডাতেও আসতে পারেন এই কারণে। তো সেই রিলেটেড কোনো কারণে যদি আসেন, আপনার মেডিকেল কন্ডিশনের উপর নির্ভর করবে কীভাবে আপনাকে দেওয়া হবে। আদার ফ্যাক্টরস, আরও অনেক ফ্যাক্টরস থাকে, যেমন আপনার প্রিভিয়াস কোনো কান্ট্রি রিফিউজাল আছে কিনা, আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা প্রিভিয়াস, বা আপনার ব্যাকগ্রাউন্ডে খারাপ কিছু আছে কিনা যেটা হয়তো বা আপনি জানতেও পারেন, লুকিয়েছেন, কানাডার অফিসাররা হয়তো কোনো একটা সোর্স থেকে বের করেছেন। এই ধরনের বিষয়গুলোর উপরে নির্ভর করবে আপনার ভিসা পাওয়া না পাওয়া এবং মাল্টিপল সিঙ্গেল এন্ট্রি ভিসাগুলো। এগুলোকে আরও খোলসা করব আমরা, একটু বিশদ আলোচনা করব আজকে, যেহেতু আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন এই সংক্রান্ত বিষয়গুলো একটু ক্লিয়ার করতে চাই। তো আপনারা নিশ্চয়ই এই স্লাইডটি দেখেছেন, একটু সময় নিয়ে এই স্লাইডটি কথা বলতে হবে। আইআরসিসি অফিসার্স ইনস্ট্রাক্টেড টু মেক দি ফলোয়িং কনসিডারেশন অ্যারাউন্ড ইচ অফ দি থিমস হোয়েন ইস্যুইং এ ভিসা টু কানাডা। যে বিষয়গুলো নিয়ে আইআরসিসি অফিসারদেরকে গাইড দেওয়া হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। পারপাস অফ ভিজিট, তো আপনার পারপাস অফ, দেখবেন যে অনেকে ভিসা রিভিউ যখন করে যে তোমার পারপাস অফ ভিজিটটা ঠিক নাই, লিখে দেয় কী কারণে, যে অফিসারের কাছে এটা আপনার পারপাসটা ক্লিয়ার না। তো এখানে তাদের যে গাইডগুলো দেওয়া হয়েছে, তারা যে বিষয়গুলো এখানে খেয়াল করবে, প্রথমে ইজ দি ভিজিট ফর ওয়ান টাইম ইভেন্ট সাচ এস কনফারেন্স, ট্রেনিং, ট্যুরিজম, উইল দি অ্যাপ্লিক্যান্ট ফ্রিকুয়েন্টলি রিটার্ন টু কানাডা। তো এখানে এই বিষয়টি একটু দেখুন, যে আপনি দেখা গেলো যে একটি ফেয়ার হচ্ছে, সেই ফেয়ারের জন্য আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ওয়ান টাইম সিঙ্গেল এন্ট্রি ভিসা দিতে পারে। এখন যদি গভর্নমেন্ট মনে করে যে এই ফেয়ারের সাথে আপনার যে বিজনেস, এই ধরনের বিজনেসের অপরচুনিটি ওপেন করার জন্যে আপনার কানাডার সাথে আপনি এখানে এক্সপ্লোরেটরি ট্রিপ করতেছেন, সেক্ষেত্রে আপনাকে মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে। যে আপনি প্রথমবার এসে দেখে গেলেন, এরপরে হয়তো আপনার আবার আসার প্রয়োজন হতে পারে, সে বিষয়টিকে তারা পজিটিভলি নিতে পারে। এরপরে যদি মনে হয় যে না, এমন একটা কনফারেন্সে আপনি আসতেছেন এটা জাস্ট কানাডাতে হয় একবারই বা আর পরবর্তীতে হওয়ার পসিবিলিটি কম, সেক্ষেত্রে আপনাকে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়ার পসিবিলিটি রয়েছে। ট্রেনিং এবং ট্যুরিজম পারপাস, আপনার ট্যুরিজমের ক্ষেত্রে বিশেষ করে আপনার পাসপোর্টে যদি প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি অনেক হেলদি হয়, দেখা গেলো যে আপনি অনেকবার ইউএসএ গেছেন বা আপনার এশিয়ান কান্ট্রিগুলো হোক, যে কোনো কান্ট্রি হোক না কেন, আপনি ট্যুরিজমে মাঝেই ঘোরেন, এই ধরনের পারপাসগুলো যদি দেখে তার বা হিস্ট্রিগুলো দেখে, তখন মনে করবে যে আপনাকে মাল্টিপল দেওয়াই ভালো, কারণ আপনি মাঝে কানাডাতে আসবেন, ঘুরবেন ফিরবেন।
এরপরে অনেকে ফ্যামিলি ক্লাস ক্যাটাগরি, ফ্যামিলি ক্লাস না, এটা ফ্যামিলি ভিজিটের জন্য আসতে চান। দেখা গেলো খুব ক্লোজ রিলেটিভস আছে, হতে পারে ছেলে মেয়ে আছে, হতে পারে মা বাবা আছে, তাদেরকে দেখার জন্য সেক্ষেত্রে মাল্টিপল ভিসা দেওয়ার পসিবিলিটি বেশি থাকে। কী কারণে? যে রিলেটিভসকে তো মানুষ একবারে দেখে যাবে সারা জীবনের মনে, তা তো না, মাঝে মাঝে দেখার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে দেখা গেলো 1 বছর 2 বছর পর তিনি আবার আসতে পারেন, সুতরাং তাকে মাল্টিপল ভিসা দেওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। এরপরে, ইজ দি অ্যাপ্লিক্যান্ট এ শর্ট টার্ম স্টুডেন্ট অর ওয়ার্কার এক্সাম ফ্রম নিডিং এ ওয়ার্ক অর স্টাডি পারমিট। অনেক সময় 6 মাসের কম যে কোর্সগুলো আছে সেগুলোর জন্যে আপনার ভিজিট ভিসায় নিয়ে এসে কিন্তু এখানে শর্ট টার্ম কোর্সগুলো করা যায়। স্টুডেন্টরা কিন্তু এখানে লং, অর্থাৎ 6 মাসের অধিক সময়ের জন্য যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোর জন্য স্টাডি পারমিট ম্যান্ডেটরি, কিন্তু 6 মাসের নিচে যে সমস্ত কোর্স রয়েছে সেগুলোতে তার ভিজিট ভিসায় এসে কিন্তু এই শর্ট টার্ম কোর্সগুলো করতে পারে। এরপরে ওয়ার্কারদের ক্ষেত্রেও কিন্তু যদি কোনো বিশেষ কাজের জন্য কেউ কেনাডাতে আসে, তাহলে তাদের ওই 6 মাসের কম সময়ের জন্য, তাহলে কিন্তু এই ভিজিট ভিসায় নিয়ে তারা আসতে পারে, এসে সেই পারপাসটা সার্ভ করতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রেও তাদের পারপাসটা তারা বুঝে তার আলোকে ভিসাগুলো ইস্যু করবে, মেয়াদগুলো সেভাবে তারা দিবে। ডাজ দি অ্যাপ্লিক্যান্ট রিকোয়ার প্যারেন্টাল authorization for each visit, such as unaccompanied minor attending summer program? তো যারা মাইনর চাইল্ড, তাদের ক্ষেত্রে এখানে একটি বিশেষ বিবেচনার বিষয় তুলে ধরা হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আমি বাংলায় রিপিট করছি না। ইজ দি ভিজিট ফর কম্পেশনেট রিজন লাইক কেয়ারিং ফর ক্রিটিক্যালিটি ইল অর ডাইং ফ্যামিলি মেম্বার। দেখা গেলো আপনার কোনো রিলেটিভস থাকে, মানুষের তো জন্ম মৃত্যু বিয়ে এগুলো কন্টিনিউ হচ্ছেই। দেখা গেলো নতুন কোনো বেবি বর্ন হয়েছে, কেউ কারোর মৃত্যু হয়েছে, তো এই সময় ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্যে যে রিলেটিভসরা কানাডায় রয়েছে তাদেরকে দেখার জন্য, টেক কেয়ারের জন্য কানাডাতে আসার প্রয়োজন হতে পারে। সেই পারপাসে আসলে সেটার গ্রাউন্ডটাকে কনসিডার করেও মূলত এই পারপাস অফ ভিজিটটা ইমিগ্রেশন অফিসাররা ঠিক করে নেবেন। 2 নম্বর যে বিষয়টি এখানে কনসিডার করতে বলা হয়েছে সেটা হচ্ছে ফান্ডস। ডাজ দি অ্যাপ্লিক্যান্ট হ্যাভ এ স্টেবল ইনকাম সাচ অ্যাজ ফ্রম এমপ্লয়মেন্ট টু ফান্ড মাল্টিপল ট্রিপস টু কানাডা? এখানে একটু বিষয় দেখুন, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। দেখা গেল যে আপনার ইনকাম কম, তো হয়তো আপনি সারা জীবনে একবার হজ করেছেন, সারা জীবনে একবার ওমরা করেছেন, এই ধরনের একটা ঘটনা আপনি মানে অনেকে করে থাকেন, কথার কথা এটা বলতেছি, যাদের ইনকাম জেনারেশন কম, তো মনে হবে যে কেনাডাতে সেই লোকটা একবারই আসবে জীবনে, তাহলে তাকে কি করবে? তার ফান্ড কম, তার ইনকামের হিস্ট্রিটা যেহেতু খুব বেশি ভালো না, তাহলে তাকে কিন্তু সিঙ্গেল এন্ট্রি ভিসায় দিবে যে হ্যাঁ ট্যুরিজম পারপাসে তিনি একবার জীবনে ঢুকে তিনি হয়তো ঘুরে ফিরে চলে যাবেন। সেক্ষেত্রে তাদেরকে মাল্টিপল ভিসা দেওয়ার প্রয়োজন মনে করবে না। কিন্তু যাদের দেখা গেলো যে অ্যানুয়াল ইনকাম অনেক ভালো, ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করেন, তারপরে হচ্ছে আপনার তার ক্যাপাসিটিটা ভালো, তাদেরকে কিন্তু এখানে মাল্টিপল ভিসা দিবে। সেক্ষেত্রে এই ফান্ডস যে আপনারা যেটা শো করতেছেন এবং আপনার যে ইনকাম, সেটা একটা গুরুত্বপূর্ণ ম্যাটার। ইফ এ হোস্ট ইন কানাডা উইল কাভার এক্সপেন্সেস, is proof of their relationship provided, and is the host financially established? অনেক সময় দেখা গেল যে কানাডাতে যে রিলেটিভসরা থাকে তারা তাদের মা বাবা ভাই বোনদেরকে স্পন্সর করেন বলতে বলে, একটা ফরওয়ার্ডিং লেটার দেয় যে আমার রিলেটিভসরা বাংলাদেশে আছে, তিনি আমাকে দেখার জন্য কানাডাতে আসবেন, তার থাকা সব খরচ আমি বিয়ার করব, এই ধরনের একটা কমিটমেন্ট দিয়ে থাকে। তো যে ব্যক্তি এই ধরনের ইনভাইটেশন দিচ্ছে তার আসলে পসিবিলিটি, তার আসলে ক্যাপাসিটি কতটুকু, সেটার উপর বেস করেও মূলত আপনার ভিসার মেয়াদ এবং ভিসা আদৌ দেওয়া হবে কিনা সে বিষয়টা নির্ধারণ করে থাকে। Has the host invited other individuals, and do they have enough resource to support everyone for multiple visits? অনেক সময় দেখা যায় ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রামের জন্য দেখা গেল যে একজন বিশেষ ব্যক্তি রয়েছেন, তার কাজিন, তার ভাই বোনের ছেলে মেয়েরাও রয়েছে, তো দেখা গেল যে রিলেটিভসদের অনেককেই তারা ইনভাইটেশন দিচ্ছে। সেক্ষেত্রে যে ব্যক্তি ইনভাইটেশন দিচ্ছেন তার স্ট্যাবিলিটিটা কতখানি বেশি, তিনি আসলে কানাডাতে কীরকম আর্ন করেন, তার ইনকাম লেভেলটা, তাদের ফ্যামিলি স্ট্রাকচারটা কীরকম, এইগুলোর উপর ভিত্তি করে তার যে রিলেটিভসরা আবেদন করতেছে তাদেরকে মাল্টিপল ভিসা দেওয়া হবে কিনা এই বিষয়টি অফিসাররা ঠিক করবেন। এরপরে, ইফ দি অ্যাপ্লিক্যান্টস এমপ্লয়ার ইজ ফান্ডিং দি ট্রিপ, অনেক সময় দেখা গেল যে অফিসিয়াল কারণে বিজনেস মিটিং থাকে, অফিসের কোনো একজন এমপ্লয়িকে হয়তো বা তার বস পাঠিয়ে দিচ্ছেন কানাডাতে, যে যাও তুমি, আমি আমার অন বিহাফ অফ মি তুমি ঘুরে আসো, আমার বিশেষ রিজন আমি যেতে পারছি না। এই ধরনের কেসে যদি কেউ কানাডাতে আসতে চায় তাহলে সেটার জন্য যে সাপোর্টিং লেটার, এইগুলোর ভিত্তি করেও এখানে মূলত আপনার
ভিসার মাল্টিপল দিবে না সিঙ্গেল দিবে সেটা নির্ভর করবে। এরপর মেডিকেল রিজনে যে বিষয়গুলোকে কনসিডার করা হবে, ডাজ দি অ্যাপ্লিক্যান্ট হ্যাভ এনি হেলথ কন্ডিশনস দ্যাট কুড ওরজেন ওভার টাইম। তো কারো যদি মেডিকেল সমস্যাটা বেশি খারাপের দিকে যাওয়ার পসিবিলিটি থেকে তাই ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক কম, এটা একটা বিষয়। প্লাস এখানে তারও এই মাল্টিপল ভিসা পাওয়ার পসিবিলিটি নির্ভর করবে তার আদার্স যে ফান্ডিংয়ের বিষয়গুলো, তো সে কী কারণে আসতেছে পারপাসটাও এখানে নির্ভর করবে, সেটার সাথে এটা রিলেট হবে। তারপরে এখানে ইজ দি অ্যাপ্লিক্যান্ট ট্রাভেলিং টু কানাডা ফর মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্টের জন্যই আসলে আদৌ তিনি আসতেছেন কিনা। হ্যাজ দি অ্যাপ্লিক্যান্ট সাবমিটেড এ প্ল্যান টু মিটিগেট পটেনশিয়াল হেলথ রিস্ক ডিউরিং দিয়ার স্টে সাস এস প্রুফ অফ ভ্যালিডিটি হেলথ ইন্স্যুরেন্স। তো এখানে মেডিকেল রিজনগুলো বললাম। এরপর আদার যে ফ্যাক্টরসগুলো রয়েছে সেগুলোও এখানে কনসিডার নিতে বলা হয়েছে অফিসারদেরকে। সেটা প্রথমে রয়েছে এখানে, হ্যাজ দি অ্যাপ্লিক্যান্ট শোন স্ট্রং টাইস টু দেয়ার হোম কান্ট্রি সাস এস এমপ্লয়মেন্ট ফ্যামিলি রেসপন্সিবিলিটিস। তো এখানে আপনারা দেখবেন যে তার ফ্যামিলি টাইজ দুর্বল, আপনার কান্ট্রি টাইজ দুর্বল, এই সমস্ত রিজন কিন্তু অনেক সময় রিফিউজাল লেটারের মধ্যে লেখা থাকে। তো সেক্ষেত্রে যদি কেউ দেখায় যে তিনি খুব ভালো মানের একটি জব করেন, মাল্টি ন্যাশনাল কোম্পানি হোক ন্যাশনাল কোম্পানি হোক, ভালো স্যালারি ড্র করেন, এখানে অপরচুনিটি অনেক বেশি, তিনি যদি কানাডাতে থেকেও যেতে চান তাহলে আসলে এর থেকে ভালো ফ্যাসিলিটিস তিনি কানাডাতে এই মুহূর্তে পাওয়ার পসিবিলিটি কম। এই ধরনের ব্যক্তিদেরকেও কিন্তু মাল্টিপল ভিসা দেয় বা তাদেরকে ভিসা ইজিলি দেওয়া হয়ে থাকে, এটা একটা বিষয়। ফ্যামিলি মেম্বারদের সাথে ইনভলভমেন্টটাও এখানে কনসিডার করা হয়। এরপরে হ্যাভ দে ট্রাভেল আউটসাইড দেয়ার হোম কান্ট্রি বিফোর ইনক্লুডিং কানাডা, ইফ সো ডিড দে অ্যাডহিয়ার টু দি ভিসা কন্ডিশন, যেটা আমি আগে বলেছি অলরেডি যে আপনি অন্যান্য কান্ট্রিতে কীভাবে ঘুরেছেন, কী পারপাসে ঘুরেছেন, সেগুলো এখানে কনসিডার করা হবে। হ্যাজ দি অ্যাপ্লিক্যান্ট বিন ডিনাইড এ ভিসা ফর কানাডা ওর এনি আদার কান্ট্রি ইন দি পাস্ট, আগে যদি কারো রিফিউজাল থাকে সেগুলোকে বিশেষ নজরে নেওয়া হয়, বিশেষভাবে আপনার দেখা হবে কী কারণে আপনার রিফিউজালটা হয়েছিল, সেই রিজনটা এখনও আপনার মধ্যে রয়েছে কিনা, সেই কন্ডিশন এখন আপনি ফিল আউট করতে পেরেছেন কিনা সেটুকু বিবেচনা করা হবে। যদি সেটা আপনি করতে পারেন, সেগুলো স্যাটিসফ্যাক্টরি হয়, তাহলে ভিসা দিবে, আদারওয়াইজ ভিসা দিবে না। এবং এটি ভিসা দেওয়ার ক্ষেত্রেও সেটা মাল্টিপল হবে না সিঙ্গেল হবে, সেই বিষয়টি নির্ভর করবে। তো আমাদের আলোচনা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তারপরও কথা বলতে হচ্ছে এই বিষয়গুলো ক্লারিফাই করার জন্যে। ফার্দার কনসিডারেশন টু ডিটারমাইন দি ভিসা ভ্যালিডিটি পিরিয়ড। For multiple entry visa, the validity period may be shorter than the maximum allowable time. Some additional factors that IRCC consider when determining visa validity period. তো ভিসার ভ্যালিডিটি আরও বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করবে। দি পারপাস অফ ভিজিট, ইফ দি অ্যাপ্লিক্যান্ট ট্রাভেলিং টু কানাডা ফর এ শর্ট টার্ম পারপাস, ফর এক্সাম্পল বিজনেস ভিজিটর প্রোভাইডিং আফটার সেলস সাপোর্ট। The applicant status in their country of residence, are their applicant ties to the home country and Canada likely change in the future, political economic conditions in the applicant's home country and how this may impact the applicant's ability to return, এই বিষয়গুলো এখানে মূলত নির্ভর করবে, বিবেচনা নেওয়া হবে। এই ভিসা অ্যাপ্লিকেশন টু কানাডা মে বি রিফিউজড, কী কী কারণে ভিসা রিফিউজ হওয়ার পসিবিলিটি থাকে। The reviewing immigration officer is not satisfied that the applicant will leave Canada after their authorized stay. তারপর আরেকটি রিজন এখানে, the applicant is inadmissible to Canada, for example due to medical conditions, past criminal activity. There is no formal appeal process or appeal a visa refusal. অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন আগে যে আপিল করা যায় কিনা ভিজিটের ক্ষেত্রে, এখানে অ্যান্সার পেয়ে গেলেন যে এখানে আসলে ফর্মাল আপিলের সুযোগ ভিজিট ভিসার ক্ষেত্রে নেই, অন্য ভিসার ক্ষেত্রে আছে, স্টুডেন্টদের জন্য রয়েছে, ওয়ার্কারদের জন্য রয়েছে, পিআর হোল্ডারদের জন্য রয়েছে। ইফ অ্যান অ্যাপ্লিক্যান্ট উইশেস টু রিঅ্যাপ্লাই ফর এ ভিসা টু কানাডা, দে আর advised by RCC only to do so if their situation has meaningfully changed. তো আগে যদি কারো বিশেষ কোনো রিফিউজাল থাকে, সেই রিফিউজালের রিজনটা যদি আপনি উত্তরাইতে পারেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন। অ্যাকর্ডিং টু ডিপার্টমেন্ট, অ্যাপ্লাইং উইথ দি সেম ইনফরমেশন ইন ইউর অ্যাপ্লিকেশন উইল লিড টু অ্যানাদার রিফিউজাল। অর্থাৎ আপনার যে কারণে আগে রিফিউজ হয়েছে কোনো কিছু পরিবর্তন নাই, আপনি একইভাবে যদি আবার আবেদন করেন। আবার এখানে একটা বিষয় আছে যে আপনার ব্যাপারে যদি ইমিগ্রেশন অফিসারের কোনো মিসকনসেপশন থাকে, কোনো বিষয় যদি সে বুঝতে ভুল করে, সেটাকে ক্লারিফাই করে একটা এক্সপ্লেনেশন লেটার সহ রিঅ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার একই জিনিস হুবহু থাকলে সমস্যা নেই, কিন্তু সেটা অবশ্যই রিজনেবল হতে হবে। হোয়াই শুড রিঅ্যাপ্লাই ফর এ ভিজিট ভিসা
when should I reapply for a visa after refusal? কতদিন পরে ভিসা রিফিউজের কতদিন পরে আপনি রিঅ্যাপ্লাই করতে পারেন, সেই বিষয়টা অনেকে প্রশ্ন করেন, অনেকের মধ্যে রয়েছে এই ধরনের চিন্তা ভাবনা। IRCC provide the following example of situation where an applicant conditions have meaningfully changed enough টু রিঅ্যাপ্লাই। দেখুন আপনাদের কাছে কিন্তু এই গাইডলাইনগুলো একদম IRCCর গাইডলাইনের আলোকেই কিন্তু ডিসকাস করা হচ্ছে, সুতরাং জাস্ট এখন কনসালটেন্ট হিসেবে প্রিভিয়াস অভিজ্ঞতা তার সাথে IRCCর গাইডলাইন সেটার আলোকে আপনাদেরকে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে। দি অ্যাপ্লিক্যান্ট হ্যাজ অ্যাপ্লাইড ফর ক্রিমিনাল রিহ্যাবিলিটেশন অ্যান্ড ওয়াজ অ্যাপ্রুভ। অনেকে ক্রিমিনাল রেকর্ড থাকার কারণে অনেকের দীর্ঘ সময় ধরে অনেককে ভিসা দেওয়া হয় না। কারো যদি রিহ্যাবিলিটেশন হয়, দেখা গেলো যে একজন ব্যক্তির 5 বছরের জেল হয়ে গেছে, তিনি জেল খাটা শেষ করেছেন, এরপর আরও 5 বছর চলে গেছে, তার মানে বাকি 5 বছরে তিনি এই ধরনের আর ঘটনা ঘটেনি। তাই বিষয়টা কি জন্য আমি বললাম যে একজন ব্যক্তির সেন্টেন্স হলে, অর্থাৎ তার কোনো একটা যদি তাদের শাস্তি হয়, সেই শাস্তির পরবর্তী 5 বছরে তিনি ওই একই ধরনের কাজ আবার করেছেন কিনা সে বিষয়টি কিন্তু খেয়াল করা হয়। তো এই 5 বছর টাইমটাকে বলা হয় রিহ্যাবিলিটেশন পিরিয়ড। এর মধ্যে তিনি যদি এই ধরনের কোনো অকারেন্স না ঘটান, তাহলে মনে করা হয় যে তিনি এটা থেকে কিওর হয়েছেন, তখন তার কিন্তু ভিসাটা অ্যাপ্রুভাল হয়। তো এখন দেখা গেলো 5 বছর হওয়ার আগে আপনি অ্যাপ্লাই করেছেন, রিফিউজ হয়ে গেছে, আবার রিঅ্যাপ্লাই করেছেন, রিফিউজ হয়েছে। কিন্তু কারো যদি 5 বছর কমপ্লিট হওয়ার আগে তিনি অ্যাপ্লাই করেন, রিফিউজ হলেন, কিন্তু পরবর্তীতে এই ডিউরেশনটা পার হওয়ার পরে আবেদন করলেন, একটা লেটার দিলেন যে আপনার প্রিভিয়াস এই ধরনের একটা ঘটনা ছিল, দেখুন আমি পরবর্তী সময়ে আমার এই ধরনের কোনো ব্যাড রেকর্ড নেই, সুতরাং আমাকে ভিসা দেওয়া হোক, তাহলে কিন্তু আপনার ভিসাটা হবে। The applicant is eligible for deemed rehabilitation. The applicant is still inadmissible but is applying for a temporary resident permit. তো এখানে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট নামে একটা বিশেষ সুবিধা দেওয়া হয় কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির মাধ্যমে। সেটা বর্ডারে গেলে তারা মূলত এই সুবিধাটা দিয়ে থাকে, পার্শ্ববর্তী কান্ট্রিরা মূলত এই সুবিধাটা পেয়ে থাকে। দি অ্যাপ্লিক্যান্ট ওয়াজ ইনঅ্যাডমিসিবল ফর মেডিকেল রিজন হুইচ হ্যাভ চেঞ্জড সিন্স সাবমিটিং প্রিভিয়াস ভিসা অ্যাপ্লিকেশন। তো কারো হয়তো মেডিকেল সমস্যার কারণে তিনি বা তার হেলথ কন্ডিশনের কারণে আগে রিফিউজ হয়েছিলেন, কিন্তু তার হয়তো সেই রোগটা কিওর হয়ে গেছে। হ্যাঁ, এই ধরনের আমাদের অনেক এক্সাম্পল প্র্যাকটিক্যাল আমাদের অভিজ্ঞতা আছে যে আপনার মেজর ডিজিজ হয়ে গেছে, পিআর অ্যাপ্লিকেশনে 2-3বার করে আপনার মেডিকেল দিয়েছে, কিওর হয়েছে, এরপরে তারা পিআর পেয়ে কানাডাতে বর্তমানে বসবাস করতেছেন। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু হয়ে থাকে, এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। Newcomers who are deemed criminally or medically inadmissible to visit Canada have several options to overcome their inadmissibility. তো যেটা আমি বললাম যে কারো ইনঅ্যাডমিসিবল কন্ডিশন থাকলে সেটাকে রিকভারি করার অনেক ধরনের ওয়ে রয়েছে, সেগুলো করে তারপরে রিঅ্যাপ্লাই করবেন। এত কিছু করার পরে যদি আপনার ভিসা 1বার 2বার 3বার রিফিউজ হয়, কোনোভাবে আপনাকে সেটাকে রিকভারি করতে পারতেছে না, তখন আপনার করণীয় কি? তখন আপনি GCMS নোট দিয়ে আপনার বিস্তারিতটা জানবেন যে কেন অফিসার আপনাকে বারবার রিফিউজ করতেছে। IRCC অফিসার আর ইনস্ট্রাক্টেড টু এন্টার নোটস around refusal into GCMS global case management system, the system that IRCC uses to handle and make decision on immigration application. এখানে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, সেটা হলো যে আপনাদেরকে যখন কাউকে রিফিউজ করে, রিফিউজাল লেটারের মধ্যে গদবাতে কিছু বিষয় লেখা হয় যে তুমি কানাডাতে গেলে আর লিভ নিবা না, তোমার পারপাস অফ ভিজিট ঠিক নাই, কান্ট্রি টাইজ ঠিক নাই, এগুলো ধরনের লেটারগুলো লিখে আর্টিকেলেন্সে দেয়। অ্যাকচুয়াল ঘটনা কিন্তু তারা আপনাকে যে রিফিউজ করলো সেটার জন্য একটা নোট তারা দেয়, সেটা হচ্ছে গ্লোবাল কেস ম্যানেজমেন্ট সিস্টেমে। তো এই গ্লোবাল কেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনারা জানতে পারবেন, সেটার জন্য আবার আলাদা ফি দিতে হয় গভর্নমেন্টকে, দিয়ে তখন এটা উদ্ধার করলে তখন মেইন রিজনটা আপনারা পাবেন। সেটার আলোকে যদি নিজেকে কারেকশনকে রিঅ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। তো এই হলো অবস্থা। দিস ইনক্লুড দি সার্কামস্টেন্স অফ দি অ্যাপ্লিকেশন, দি প্রসেস অফ ইমিগ্রেশন an immigration officer used in coming to or reaching a decision to the application. তো GCMS নোটের মধ্যে আপনার ব্যাপারে আসলে মেইন বিষয়গুলো তারা তুলে ধরে। সুতরাং আপনারা যদি কেউ চান GCMS নোটটা আপনারা ক্রিয়েট করতে পারেন, এটা অবশ্যই, কারণ আপনার নিজেই হয়তো ডিরেক্ট করতে পারবেন না, এটা আপনাকে কোনো লয়ারের মাধ্যমে হেল্প নিতে হবে, যারা কানাডাতে আছে আর রিলেটিভস তারা আপনাকে হেল্প করতে পারে এই সংক্রান্ত বিষয়গুলোতে। তা আমরা আজকে আলোচনাকে কনক্লুশনে আনবো, যেহেতু কানাডা ভিসা নিয়ে অনেকগুলো
পরিবর্তন আনতেছে। সুতরাং অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো ভালোভাবে মাথায় রেখে সুন্দরভাবে গুছিয়ে ডকুমেন্টগুলো সেভাবে সাজিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। তাহলে আশা করা যায় যে আপনাদের ভিসা পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে, কিন্তু গ্যারান্টি আমরা দিতে পারবো না যে আপনার ভিসা হবে। তো আজকের আলোচনা শোনার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।